আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জাহাজের হাওয়া মেশিন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে জাহাজের সামনে এবং দুই পাশে হাওয়া বা বাতাসের গতিবেগ এত বেশি যে আমি বাধ্য হয়ে জাহাজের পিছনে চলে এসেছি। এই জায়গাটায় বাতাসের গতিবেগ এবং সেই সাথে বাতাসের শব্দ কিছুটা কম। ছোটোবেলায় প্রথম আমরা কিভাবে হাওয়ার সাথে পরিচিত হয়েছিলাম, পাম্পার। আমরা ফুটবলে পাম্প করতাম, সাইকেলের টিউবে বাতাস ভরতাম পাম্পার দিয়ে। তো ওটি মেইনলি একটি পাম্প যেটা হাত দিয়ে চালানো হয়। বড় হয়ে দেখলাম যে সাইকেলের টিউব বা টায়ার, মোটর সাইকেলের টায়ার, গাড়ির চাকা, এগুলোতে হাওয়া ভরা হয়। তো জাহাজের তো টায়ারও নেই, চাকাও নেই, তাহলে জাহাজে এই হাওয়া বা কম্প্রেসারে কেন প্রয়োজন হয়? দেখেন, আমরা আমাদের দেশে যে গাড়ি চালাই সেখানে ব্যাটারির মাধ্যমে ইঞ্জিনকে প্রথমে একটি প্রাইমারি রেগুলেশন আনা হয়। তারপরে ইঞ্জিনের ভিতরে যখন ফুয়েল ইনজেক্ট হয় তখন ইঞ্জিন ঘূর্ণয়ন বা ইঞ্জিন চালু হয়ে যায়। জাহাজে আমাদের যে মেইন ইঞ্জিন আছে যেটার ক্যাপাসিটি প্রায় 13,000 কিলোওয়াট এবং জেনারেটর আছে যেগুলো এক একটা ক্যাপাসিটি প্রায় 1,000 কিলোওয়াট। এগুলো এত বড় ইঞ্জিন যে এগুলোকে ব্যাটারি দিয়ে স্টার্টারের মাধ্যমে চালু করা সম্ভব না। সেই ক্ষেত্রে সংকুচিত বাতাস বা কম্প্রেস এয়ারের প্রয়োজন হয়। তাই আমাদের জাহাজে বাতাস ছাড়া আমরা প্রায় অচল। এখানে কম্প্রেস এয়ার অত্যন্ত ভাইটাল একটি রোল প্লে করে থাকে। তাছাড়া এটার অভাবে আমরা জাহাজের জেনারেটর, মেইন ইঞ্জিন কিছুই চালু করতে পারবো না। দেখতে থাকুন। তার পাশাপাশি জাহাজে আর কোথায় কোথায় বাতাসের প্রয়োজন হয়, সংকুচিত বাতাস বা কম্প্রেস এয়ার। আপনারা অনেকে জাহাজে বড় বড় হর্ন দেখেন। মেইনলি আমাদের দুটি হর্ন আছে, একটি ইলেকট্রিক আর একটা হলো বাতাসে চলে। সো জাহাজে যখন ভঁ ভঁ হর্ন দেয় সেটি পরিচালনা করতেও বাতাসের প্রয়োজন হয়। তাছাড়া আমরা জাহাজের ডেকে নানা রকম ক্লিনিং, মেনটেনেন্সের কাজেও বাতাসের বহুবিধ ব্যবহার আছে। আমাদের জাহাজে মেশিনের স্পেস বা ইঞ্জিন রুমে অনেক ধরনের মেশিন আছে। এছাড়া ডেকেও রেলি কম্প্রেসর আছে। এই ধরনের মেশিনারিজগুলো কন্ট্রোল করতে, সেফটি ডিভাইস মেনটেন করতেও কম্প্রেস এয়ার বা বাতাসের প্রয়োজন হয়ে থাকে। আমাদের জাহাজে ইঞ্জিন রুমে এবং ডেকে নানা রকম টেম্পারেচার, প্রেশার লেভেল মনিটর করার জন্য নানা রকম অ্যালার্ম এসে থাকে। তো পরিস্থিতি এবং জায়গা বুঝে সেফটি বিবেচনা করে, নিরাপত্তা বিবেচনা করে কিছু কিছু হর্ন ইলেকট্রিক এবং কিছু কিছু হর্ন বাতাসে চলে বা নিউমেট্রিক। কিছুক্ষণ পর আপনাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যাব। আশেপাশে সমুদ্র ভিউটা আমার সাথে একটু এনজয় করে নিন। আমরা এখন জাপানের খুব কাছ দিয়ে যাচ্ছি। সমুদ্র মোটামুটি শান্ত, বাট বাতাসের গতিবেগ খুব বেশি। পানি আজকে প্রচণ্ড নীল, আকাশও নীল, শুধু মেঘ, সাদা মেঘের ভেলায় এদিক ওদিক ছুটাছুটি করছে। তো আমাদের জাহাজে যে হাওয়া মেশিন তার নাম হলো এয়ার কম্প্রেসর। আমাদের দুটি মেইন এয়ার কম্প্রেসর এবং একটি অক্সিলারি এয়ার কম্প্রেসর আছে, যেগুলা জাহাজকে বড় দুটি বোতলের ভিতরে প্রেশারাইজ অবস্থায় বাতাস রিজার্ভ করে রাখে। মোটামুটি 25 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার। এই প্রেশারে এই মেইন ইঞ্জিন এবং অক্সিলারি ইঞ্জিনকে মিনিমাম রিকোয়ার রেগুলেশনে আনা হয় এবং তারপরে এই ফুয়েল ইনজেক্ট হলে ইঞ্জিন চালু হয়। তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে ইঞ্জিন রুমে নিয়ে যাই এবং এয়ার কম্প্রেসরগুলো কোথায়, কীভাবে লোকেটেড, কীভাবে কাজ করে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। সাথেই থাকুন। পৃথিবীর সবচাইতে বড় এলপিজি গ্যাস বহনকারী জাহাজের ইঞ্জিন রুমে আপনাদেরকে স্বাগতম। এয়ার কম্প্রেসরগুলো রেসিপ্রোকেটিং টাইপ। এগুলো ইঞ্জিন রুমে যে প্রাকৃতিক বাতাস আছে সেগুলো সংগ্রহ করে এবং রেসিপ্রোকেটিং ঘূর্ণনের মাধ্যমে চাপ বৃদ্ধি করে। এটা অক্সিলারি এয়ার কম্প্রেসর এবং সাইজে ছোট। এটা মেইন এয়ার কম্প্রেসর নাম্বার 1 এবং পরেরটি মেইন এয়ার কম্প্রেসর নাম্বার 2। এগুলো বিদ্যুৎ ব্যবহার করে মোটরের সাহায্যে ঘুরে। দেখতেই পাচ্ছেন এই হাওয়া মেশিনটির যে শ্যাপ গার্ড সেটি লাল রং করা, কারণ এটি ইমার্জেন্সিতে ইউজ হয়ে থাকে। এখানে 3টি এয়ার কম্প্রেসরই জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই শক্তি যে চলে থাকে। দেখেন নাম্বার 1 মেইন এয়ার কম্প্রেসর এই মুহূর্তে চলছে, ওই যে শ্যাপ ঘুরছে। যদি কোনো কারণে জাহাজে 3টি জেনারেটর বিকল হয়ে যায় তখন তো বিদ্যুৎ থাকবে না, তা এয়ার কম্প্রেসরও চালানো যাবে না। সেই জন্য একটি এয়ার কম্প্রেসরকে ইমার্জেন্সি জেনারেটরের সাথে কানেক্ট করা, যাতে ইমার্জেন্সিতে সেটি ইউজ করা যায়। এই এয়ার বোতলের ভিতরেই উচ্চ চাপের বাতাসকে রিজার্ভ করে রাখা হয়, এই জন্য এগুলোর নাম এয়ার রিজার্ভার। এই বোতলের গায়ে মিনিয়ন কার্টুনটা সুন্দর না? আমাদের জাহাজের ফিলিপিনো ওয়াইলাররা এই কার্টুনটি এঁকেছে। এখানে দুটি বিশাল বড় সাইজের বোতল আছে, একটি ইউজে থাকে আর একটা থাকে স্ট্যান্ড বাই ব্যাকআপ হিসেবে। উপরের পাইপগুলো দিয়ে মেইন এয়ার কম্প্রেসরে সংকুচিত উচ্চচাপের বাতাস বোতলে এসে ঢুকে এবং নিচের এই ছোট পাইপ এবং এই সামনের বড় পাইপ দিয়ে মেইন ইঞ্জিন এবং জেনারেটরের স্টার্টিংয়ে চলে যায়। আর নিচে ছোট এটি হলো ড্রেন। এই রিজার্ভারগুলা অনেক বড় সাইজের, প্রায় 20 থেকে 25 ফিট উঁচু। এই পাশ থেকে আপনাদের একটু দেখাই।
এয়ার রিজার্ভার বা বোতল এবং মেইন এয়ার কম্প্রেসরের মোটামুটি এটি ওভারঅল ভিউ। এই যে মোটা পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে মেইন ইঞ্জিনের স্টার্টিং এয়ার আসে, অ্যারাউন্ড 25 বার প্রেশার থাকে। এখন যে চিকন পাইপটি দেখাচ্ছি এটি জেনারেটরের স্টার্টিং এয়ার লাইন। এই যে মোটামুটি 10 বার প্রেশার, এই প্রেশারেই জেনারেটর স্টার্ট করা হয়। যেহেতু ইঞ্জিন রুমের শব্দ একটু বেশি, চলুন বাইরে যাই, ওখানে গিয়েই বাকি আলাপ সারি। ইঞ্জিন রুমে বেরিয়ে গেলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল মাহমুদ, শিপ সেলর শাকিল পেজ থেকে। যারা আমাকে চিনেন তাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে পেজ আছে, চাইলে ফলো করতে পারেন, তাহলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আমার তথ্য এবং উপস্থাপনায় কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুদৃষ্টি দেখবেন, কারণ আমিও একজন মানুষ। আর ভিডিওটি পছন্দ হলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমি উৎসাহিত হই এবং আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিও করা নতুন নতুন টপিকস পেয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।